রে শীতল, তাড়াতাড়ি আয়। মেকআপ করছি মা, আসছি। শীতল মেকআপ করে বাইরে আসে। তার মা তো বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল, কারণ তারা মন্দিরে যাবে। মেকআপ করতে কত সময় লাগে রে মা? সময় লাগে মা, তুমি বুঝবে না। হ্যাঁ, এখন তো আমি বুড়ি হয়ে গেছি, কি করে বুঝবো? কিন্তু মা, ঘরের কাজও তো শিখতে হবে, নইলে শ্বশুরবাড়ি গিয়ে কি করবি? ওখানে গিয়েও মেকআপই করব। আমি একটা বিউটি পার্লার খুলব। আচ্ছা, তাহলে বাড়ির কাজ কে করবে? কাজের লোক রাখবো মা, পার্লার থেকে অনেক টাকা আসে। আমি তো দারুণ মেকআপ জানি। আর যদি তোর শাশুড়ি তোকে কাজ করতে না দেয়, তাহলে তাহলে শাশুড়ি বদলিয়ে ফেলবো। তুইও না মা, যা ইচ্ছে তাই বলিস। চলো মা, দেরি হয়ে যাচ্ছে। এরপর শীতল আর তার মা মন্দিরে গেল। মন্দিরের পুরোহিত মশাই তাদের পরিচিত ছিলেন। আরে মঞ্জু দিদি, মেয়ে তো বড় হয়ে গেছে, এবার ওর বিয়েটা দাও। হ্যাঁ ঠাকুর মশাই, আপনার নজরে কোনো ভালো ছেলে আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমি দুপুরবেলাই আসছি তোমাদের বাড়িতে ছবি নিয়ে, একেবারে শীতল মায়ের হাতে চাও খেয়ে আসবো। আর পুরোহিত মশাই সন্ধেবেলাতে একটি ছেলের ফটো আনলে শীতল ফটোটা দেখে বিয়ের জন্য রাজি হয়ে যায়। মুকুন্দ নামের এই ছেলেটি একটি মুদিখানার দোকান চালাতো। আর 1 মাস পরেই শীতলের বিয়ে হয়ে যায়। অন্য মেয়েদের মতো শীতলের মনেও তার শ্বশুরবাড়ি নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু শীতলের এই স্বপ্নটা তো ভাঙতে বসেছিল, কারণ শীতলের শাশুড়ি বিমলা খুবই বাজে মহিলা ছিল। একদিন বিমলা বলল, বৌমা, এই বাড়িতে আমি, আমার বর, আমার ছেলে মেয়ে আর তোমাকে নিয়ে মোট 5 জন থাকি। তুমি রোজ এই 5 জনের জন্য খাবার রান্না করবে। রান্না? কিন্তু আমি তো রান্না করতে পারি না। কি? রান্না করতে পারো না? পণ্ডিত মশাই তো বললেন তুমি খুবই সংস্কারী মেয়ে। হ্যাঁ মা, আমি তো সংস্কারী মেয়ে। কেন, সংস্কারী মেয়েদের বুঝি রান্না করতেই হয়? দেখ বাবা দেখ, বাড়ি আসতেই কেমন আমার সঙ্গে ঝগড়া করছে। রান্না করতেও পারে না ভালো করে। পুরোহিত মশাই বলেছিলেন বলেই আমরা বেশি খোঁজখবর না নিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের সঙ্গে অন্যায় হয়েছে রে বাবা, আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, বুঝতে পারছিস তুই? আরে এটা তো অদ্ভুত ব্যাপার। আমি রান্না করতে পারি না ঠিকই, কিন্তু অন্য কাজ পারি। শীতলের শ্বশুরমশাই বললেন, তবে তুমি কি কাজ পারো বৌমা? আমি বিউটি পার্লারের কাজ জানি। মেকআপ করতে আমার খুব ভালো লাগে। আমি তো একটা বিউটি পার্লার খুলতেও চাই। কি? বিউটি পার্লার খুলবে? হায় হায় ভগবান, এ আমি কেমন বৌমা আনলাম! ও বাইরে কাজ করতে যাবে বলছে। এরপর শীতল বুঝতেই পারছিল যে এই বাড়িতে তার স্বপ্ন পূরণ সম্ভব নয়। সন্ধ্যাবেলাতে সে যখন রান্না করছিল, তখন তার ননদ পল্লবী সেখানে এসে বলে, বৌদি দাও, আমি তোমাকে সাহায্য করে দিই। তোমাকে অনেক ধন্যবাদ বোন, আমি তো পারছিলামই না এটা করতে। আর তুমি শুধু মাকে কিছু বলো না, শুনলে আমার উপর রাগ করবে খুব। পল্লবী, একটা কথা বলো তো, আমার পার্লারের কাজ করার কথা শুনে সবাই এমন রেগে গেল কেন? ওরা সবাই পুরনো চিন্তাধারার মানুষ বৌদি, তুমি আমি মডার্ন, আমাদের সঙ্গে ওদের চিন্তাধারা মিলবেও না। জানো বৌদি, আমারও বিউটি পার্লার খোলার খুব শখ, কিন্তু ভালো করে মেকআপ জানি না। আরে বাহ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সব শিখিয়ে দেব। তারপর দুজনে মিলে বিউটি পার্লার খুলব। এক দরজা দিয়ে কুৎসিত মেয়েদের ঢোকাবো, আর অন্য দরজা দিয়ে তাদের সুন্দরী করে বাড়ি পাঠাবো। এরপর পল্লবী চুপি চুপি শীতলের কাছে মেকআপ শিখত। আর পল্লবী কলেজ যাওয়াতে তার অনেক পরিচিতও ছিল। একদিন পল্লবী শীতলকে বলল, বৌদি, একটা বিয়ের কাজ আছে, করবে? ভালো টাকা পাবে কিন্তু। হ্যাঁ, কেন নয়, বাড়িতে কিছু একটা মিথ্যে বলতে হবে। বাড়িতে মিথ্যে কথা বলে পল্লবী আর শীতল বিয়ে বাড়িতে মেকআপ করাতে গিয়ে অনেক টাকা পায়। আর শীতলের কাজ পছন্দ হওয়াতে তারা শীতলকে এক্সট্রা টাকাও দেয়। কিছুদিনের মধ্যেই আমি বিউটি পার্লার খুলব, সবাই আসবে কিন্তু। আর এইভাবেই শীতল চুপি চুপি বিয়ে বাড়িতে মেকআপ আর্টিস্টের কাজ করে অনেক টাকা জমিয়ে একটা পার্লার কিনেও ফেলে। এখন তো শুধু জিনিসপত্র কিনে পার্লারের কাজ শুরু করার অপেক্ষা ছিল। কিন্তু তখনই এই খবরটা বিমলার কানে গেলে, তুমি বিউটি পার্লার খুলেছ? আমাদের বাড়ির বউ হয়ে তুমি বাইরে কাজ করবে? হ্যাঁ, সাহস কি? আমি তোকে বারবার বারণ করেছিলাম না, বজ্জাত মেয়ে, দাঁড়া। এই বলে মুকুন্দ শীতলকে একটা জোরে থাপ্পড় মারলে শীতলের মাথা দেওয়ালে আঘাত লাগে আর তার মৃত্যু হয়। আরে বাবা, তুই এটা কি করলি? ওকে মেরে ফেললি কেন? আমি তো শুধু থাপ্পড় মারছিলাম, বাট এটা কি হয়ে গেল? বডিটা তাড়াতাড়ি লুকো, নইলে গড়বড় হয়ে যাবে সব। এই বলে 3 জন পার্লারের নিচে জমি খুঁড়ে শীতলকে পুঁতে দেয়। আর পল্লবী বাড়ি এসে তার বৌদির খোঁজ করলে বিমলা বলে, ও পালিয়েছে, আজকের পর থেকে ওর নাম নিবি না তুই।
আর পরের দিন হঠাৎ করেই মুকুন্দর দোকানে আগুন লেগে গিয়ে একমাত্র ইনকামের উপায়টাও বন্ধ হয়ে যায়। আর খিদের জ্বালায় মানুষ কি না করে। আর ক্ষুধার্ত অবস্থায় বিমলার সেই বিউটি পার্লারের কথা মনে পড়লে, পল্লবী, তুই তো একটু আধটু মেকআপের কাজ জানিস, তুই গিয়ে পার্লারটা খোল যা। কিন্তু মা, আমি তো ভালো করে জানি না এসব। আরে 2-3 দিন গেলে সব শিখে যাবি। এরপর পল্লবী বিউটি পার্লারে গেলেও তার হাত কাঁপছিল, কারণ সে তো বেশি কিছু জানতই না। কিন্তু এমন সময়ই পার্লারে একটি মহিলা এসে বলে, তুমি চুল কাটতে পারো তো? আমার চুলটা কেটে দাও, আমি বিয়ে বাড়ি যাব। মহিলাটি বসে পড়লেও পল্লবী তো ভয়ে কাঁচিতে হাতই দিচ্ছিল না। আর মহিলাটি চোখ বন্ধ করে নেওয়ার পরে হঠাৎ করে একটি কাঁচি হাওয়ায় ভেসে এসে নিজে থেকেই মহিলাটি চুল কাটতে শুরু করলো। যা দেখে, আরে এটা কি, জাদু কি করে হচ্ছে? আর চুল কাটার পর কাঁচি আবার নিজের জায়গায় চলে আসে। মহিলাটি খুশি হয়ে বলে, আরে বাহ, দারুণ চুল কেটেছে তো, এই নাও টাকা। টাকা দিয়ে মহিলাটি চলে গেলেও পল্লবী কিছুই বুঝতে পারছিল না। আর তখনই সেখানে শীতলের আত্মা এসে বলে, পল্লবী, তুমি ভয় পেও না, তুমি পারবে না বলেই আমি তোমার সাহায্য করতে এসেছিলাম। আমাকে এই জমির নিচেই পুঁতে দেওয়া হয়েছে পল্লবী। এরপর শীতলের আত্মা পল্লবীকে সবকিছু জানালো আর তাকে এই মার্ডারের বদলা নেওয়ার কথাও বলল। আর পল্লবী পুলিশকে জানালে বিমলার সঙ্গে তার ছেলে ও বড় গ্রেপ্তার হয়। আর পল্লবী বাড়িতে একা থেকে পার্লার চালাতে লাগলো। আর শীতলের আত্মা তো পার্লারেই থাকতো, কারণ পার্লার যে শীতলের স্বপ্ন ছিল। আর জাদু দিয়ে লোকের মেকআপ করিয়ে পল্লবীর ভালো ইনকামও হতে লাগলো। আর শীতল তার বিউটি পার্লারের স্বপ্ন পূরণ করতে লাগলো। সুইটি, দেখো না আমার পুতুলটাকে কত সুন্দর দেখাচ্ছে। আমার মাই তো এই ড্রেসটা বানিয়েছে। এই ড্রেসে ওকে পরীর মতো দেখাচ্ছে না? হ্যাঁ, সুন্দর তো বটেই, কিন্তু আমার পুতুলও কম যায় না। ওকেও রাজপুত্রের মতোই দেখতে। আমি কি করে মানবো? আমি তো ওকে দেখিনি। হ্যাঁ, কিছুদিন আগেই তো আমি ওকে কিনলাম, কিন্তু আমি যে ওকে আনতে ভুলে গেছি। কিন্তু এটা দেখো, এটা আমার পুতুলেরই ঘোড়া। ও এতে বসেই বিয়ে করতে যাবে। মানে, তুমি কি তোমার পুতুলের বিয়ে দেবে? হ্যাঁ, যদি ভালো একটা পাত্রী পেয়ে যাই। সুইটি, আমিও না আমার পুতুলের বিয়ে দিতে চাই। তুমি কি তোমার পুতুলের সঙ্গে আমার পুতুলের বিয়ে দেবে? আইডিয়াটা তো খুব ভালো পিঙ্কি। তবে তো আমরা সব সময় এদের সাথে খেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তবে তুমি তোমার কোণে পুতুলকে কাল তৈরি রেখো। আমার বর পুতুল এই ঘোড়ায় চড়েই কাল বিয়ে করতে আসবে। কি, কালই? তবে তো অনেক প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি আমার মায়ের সাহায্য নিয়ে নেব। ওকে পিঙ্কি, তাহলে আমিও চলি। আমার বর পুতুলকে তো তৈরি করতে হবে। পিঙ্কি আর সুইটি একে অপরের প্রতিবেশী ছিল এবং তারা একে অপরের ভালো বন্ধুও ছিল। ওই দিন ওরা খেলার ছলেই ওদের পুতুলের বিয়ে ঠিক করে ফেলেছিল। আর ওরা এই বিয়ে নিয়ে খুব খুশি ছিল। কিন্তু কেউ একজন ছিল যে এই বিয়ে নিয়ে একদম খুশি ছিল না। রানী পরী, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? কখন ঠিক হবে? কিছুই ঠিক হবে না। পিঙ্কি ওর পুতুলের সঙ্গে কাল আমার বিয়ে দেবে। তুমি জানো তো, যদি এমনটা হয় তবে কি হবে? আজ আমাদের পরিলোকে রানী পরী আর রাজকুমার সূর্যর বিয়েতে আমাদের পরিলোক আরো শক্তিশালী হয়ে উঠবে। আজ রানী পরী আর রাজকুমার সূর্যর জাদুর শক্তির মিলনে আমাদের রাজ্যের সীমানা আরো শক্তিশালী হয়ে উঠবে। আর এরপর থেকে কোনো শয়তান আমাদের পরিলোকের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। রানী পরী আর রাজকুমার সূর্যর বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেটা এত সহজ ছিল না। কারণ ওদের বিয়ের আচারবিধি সম্পন্ন হওয়ার আগেই সেখানে এক শয়তান জাদুকর এসে উপস্থিত হলো আর পরীদের উপর তার জাদুশক্তি দিয়ে আক্রমণ করলো। তোমার এখানে প্রবেশ করার সাহস কি করে হলো? এই বলে রানী পরী ওই জাদুকরের দিকে তার জাদুর কাঠি তাক করলো। রাজকুমার সূর্যও ওই জাদুকরের দিকে আক্রমণের জন্য এগোতে লাগলো, কিন্তু তার আগেই ওই শয়তান জাদুকর ওদের দুজনের ওপর আক্রমণ করল এবং জাদুশক্তির সাহায্যে ও ওদের দুজনকে পুতুল বানিয়ে দিল।
এবং তারপর সে জোরে জোরে হাসতে লাগলো। এ তুই কি করলি শয়তান জাদুকর? আমাদের আমাদের রানী পরী আর আমাদের রাজকুমার। এখন না পারবে এরা কিছু বলতে, আর না পারবে এরা কিছু করতে, যতক্ষণ না এদের বিয়ে হয়ে যায়। এখন এরা দুজন আমার সামনে দুর্বল। এদের দুজনের বিয়ে কেউ আটকাতে পারবে না, এই যে বিধির লিখন। আর তুই কেন শয়তান? ত্রিভুবনে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি বদলে দিয়েছি। এখন এরা দুজন আর কোনোদিনও এক হতে পারবে না। আজ থেকে আমি এই পরিলোকের রাজা, আমি রাজা। নিজের শক্তির অহংকারে অন্ধ হয়ে ওই শয়তান জাদুকর ওদের দুজনকে পুতুল বানিয়ে পৃথিবীতে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দিল। এরপর শয়তান জাদুকর পরিলোক দখল করে নিল। কিন্তু কিছু পরীরা ওই শয়তান থেকে নিজেদের বাঁচিয়ে ওই পুতুলটির সাথে পৃথিবীতে চলে আসে। ওই পুতুলটি পিঙ্কি পেয়ে যায়, আর পরীরা লুকিয়ে লুকিয়ে ওই পুতুলটিকে রক্ষা করতে থাকে। ওরা রানী পরীকে পুতুলের রূপ থেকে মুক্ত করার অনেক চেষ্টা করল, কিন্তু ওরা কিছুই করতে পারল না। তবে রানী পরী চাইলেই পরীদের সঙ্গে কথা বলতে পারত, কিন্তু এছাড়া সে চাইলেই কোনো জাদুর প্রয়োগ করতে পারত না। কি না, এমনটা যে হতে পারে না। আপনার বিয়ে যে শুধুমাত্র রাজকুমার সূর্যর সঙ্গেই সম্ভব। হ্যাঁ, কিন্তু ও কোথায় সেটা তো আর আমরা জানি না। আর কাল যদি পিঙ্কি... না না রানী পরী, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমরা এমনটা হতেই দেব না। পরের দিন পিঙ্কি তার পুতুলটিকে খুব সুন্দর করে সাজাতে লাগলো। কিছুক্ষণ পরেই সুইটি তার পুতুলটিকে নিয়ে পিঙ্কির বাড়িতে চলে এলো। সে তার পুতুলের সঙ্গে অনেক জিনিসপত্রও এনেছিল। আরে সুইটি, তোমার বর পুতুলের চেহারা তো দেখাই যাচ্ছে না। কি করে দেখা যাবে? ও যে মুকুট পরে আছে, কি সুন্দর না? আমি আর আমার মা মিলে এই ফুলের মুকুটটা বানিয়েছি। চলো, এখন তুমি তাড়াতাড়ি গিয়ে কোণে পুতুলকে নিয়ে এসো তো। পিঙ্কি তার পুতুলটিকে নিয়ে এলো। সব পরীরা জাদুর সাহায্যে ছোট হয়ে ঘরের পাখার পিছনে লুকিয়ে পড়ল, কারণ তারা যে করেই হোক এই বিয়েটা আটকাতে চাইছিল। যখনই পিঙ্কি আর সুইটি তাদের পুতুলগুলোকে বিয়ের মণ্ডপে রাখল, তখন এক পরী তার জাদুর সাহায্যে মণ্ডপের পাশে রাখা এক কলসকে ফেলে দিল। আরে, এটা কি করে হলো? আমার কোণে পুতুলের যে সমস্ত কাপড়ই ভেজে গেল। কিচ্ছু হবে না পিঙ্কি, বিয়ের পরে আমরা এর কাপড় বদলে দেব। দেখো, আমি কি সুন্দর কোণের জন্য লেহেঙ্গা চলিয়ে এনেছি। আরে বাহ, এটা তো খুব সুন্দর। তাহলে চলো তাড়াতাড়ি এদের বিয়ে দিয়ে দিই। পিঙ্কি আর সুইটি নিজেরা মিলে পুতুল দুটোর বিয়ে দিতে লাগলো। এই দেখে পরীদের খুব রাগ হলে ওদের মধ্যে থেকে একজন পরী নিজের জাদুকাঠি তুলে নিল, কিন্তু সে কোনো জাদুশক্তি প্রয়োগ করার আগেই পাখাটা চলতে শুরু করলো এবং সব পরীরা উড়ে দূরে চলে গেল। বিয়ের মণ্ডপ কাগজ দিয়ে তৈরি করা হয়েছিল, তাই পাখার হাওয়ায় সেগুলো উড়ে দূরে চলে গেল। সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়ল। এই দেখে পিঙ্কি জোরে জোরে কাঁদতে লাগলো আর নিজের পুতুলটিকে সেখানে ফেলে কাঁদতে কাঁদতেই ঘর থেকে বেরিয়ে গেল। এই দেখে সুইটিও নিজের পুতুলটিকে ফেলে পিঙ্কির পিছন পিছন ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সব পরীরা পিঙ্কির পুতুল অর্থাৎ রানী পরীর কাছে এলো। রানী পরী ওদের বলল, পিঙ্কিকে এভাবে কাঁদিয়ে আমার খুব খারাপ লাগছে। বেচারি যে আমার অনেক খেয়াল রাখে, ও যে খুব ভালো মেয়ে। রানী পরী, আমাদেরও যে এইসব করতে ভালো লাগছে না, কিন্তু আমরা কি করব? আমরা যে বাধ্য। এই বিয়েটা যে আমাদের আটকাতেই হবে, না হলে যে... যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে সব ভালো হয়ে যাবে। এই আওয়াজটা ওই পুতুলটার ছিল যার সাথে রানী পরীর বিয়ে হতে যাচ্ছিল। এই দেখে সব পরীরা চমকে গেল, কারণ ওই পুতুলটি আর কেউ নয়, রাজকুমার সূর্য ছিল, যাকে ওই শয়তান জাদুকর জাদুর শক্তির সাহায্যে পুতুল বানিয়ে দিয়েছিল। তাকে দেখেই রানী পরী খুব খুশি হয়ে গেল। এরপর রানী পরী রাজকুমার সূর্যকে জড়িয়ে ধরে বলতে লাগল, রাজকুমার, তোমাকে আমি আর আমার পরী বান্ধবীরা কতই না খুঁজেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ রানী পরী, আমি একদম ঠিক আছি। অনেকদিন পর্যন্ত আমি এক খেলনাওয়ালার কাছে ছিলাম, তার কিছুদিন বাদেই সুইটি আমাকে ওখান থেকে কিনে নিল। তখন থেকেই আমি সুইটির কাছেই আছি। আর কাল যখন ও আমার বিয়ের কথা বলল, তখন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এই বিয়ে থেকে বাঁচার
অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুতেই সুইটিকে আটকাতে পারলাম না। তাই আমি এখানে ওই পাখাটাকে চালু করে শেষবারের মতো চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে এই জাদুটা আপনিই করেছিলেন? কি অদ্ভুত না! আমরা যে বিয়েটা আটকানোর চেষ্টা করছি, আসলে সেই বিয়েটাই আমাদের দেওয়া উচিত। এবার আর দেরি না করে ওই শয়তান জাদুকর জানার আগেই আমাদের এই বিয়েটা দিতে হবে। সব পরীরা জাদুশক্তির সাহায্যে ঘরটিকে আগের মতোই সাজিয়ে ফেলল। তখনই সুইটি আর পিঙ্কি ঘরে চলে আসে। পিঙ্কি, তুমিও না ছোট ছোট কথায় কাঁদতে থাকো। চলো, আমরা জিনিসপত্র গুছিয়ে নিই, আর তারপর আমাদের পুতুলদের বিয়ে দিয়ে দিই। কিন্তু সুইটি, এখানে তো সবকিছু আগের মতোই আছে। ও, হয়তো তোর মা করে দিয়েছে। তোকে তখন কাঁদতে দেখেছিল হয়তো। যাক, ভালোই তো হয়েছে। পিঙ্কি আর সুইটি খুব খুশি মনে পুতুল দুটির বিয়ে দিয়ে দিল। সব পরীরাও এই বিয়েতে উপস্থিত ছিল, কিন্তু পিঙ্কি আর সুইটির নজর এড়িয়ে বিয়ে সম্পন্ন হতেই ঘর আলোয় ভরে উঠল। সব পরীরা তাদের জাদু দিয়ে পিঙ্কি আর সুইটিকে কিছুক্ষণের জন্য অজ্ঞান করে রাখল। আর ওই আলো জ্বলে ওঠার সাথে সাথেই রাজকুমার সূর্য আর রানী পরী পুতুলের রূপ থেকে মুক্ত হয়ে গেল। আজ আমার বিয়েতে আমি খুব খুশি, কিন্তু তাও আজ পিঙ্কিকে ছেড়ে যেতে আমার একদম ভালো লাগছে না। এই সমস্যারও একটা সমাধান আছে আমার কাছে। রাজকুমার সূর্য তার জাদুর সাহায্যে আবার ওই পুতুল দুটিকে বানিয়ে দিল, যা পিঙ্কি আর সুইটির কাছে ছিল। আমরা এখানেও থাকব আর পরিলোকেও থাকব, আর যখন ইচ্ছে এই পুতুলগুলোর মধ্যে প্রবেশ করে আমরা পিঙ্কি আর সুইটির সাথে থাকতে পারব। কিন্তু এবার আমরা আর বন্দী হয়ে নয়, এবার আমরা ওদের বন্ধু হয়ে থাকব। রাজকুমারের কথা শুনে রানীপরী খুব খুশি হয়ে গেল। এরপর সবাই পরিলোকে চলে গেল। কিছুক্ষণ পরে পিঙ্কি আর সুইটিরও জ্ঞান ফিরে এলো। ওরা পুতুলের বিয়ে দিতে পেরে খুব খুশি ছিল। অন্যদিকে পরিলোক পৌঁছেই রাজকুমার সূর্য আর রানীপরী ওই শয়তান জাদুকরের উপর আক্রমণ করল। ওদের দুজনের বিয়ে হয়ে যাওয়াতে ওরা আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। তাই শয়তান জাদুকর ওদের কাছে পরাস্ত হয়ে গেল আর হার মেনে পরিলোক থেকে চিরকালের জন্য চলে গেল। এখন পরিলোকে সব ঠিকঠাক ছিল। অবশেষে রানীপরীর বিয়ে হয়ে গিয়েছিল, তাও আবার তার স্বপ্নের রাজকুমারের সঙ্গে।